নমস্কার, আমি অঞ্জনা বসু। আজকে এই লাইভে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমার পরিবারকে নিয়ে। আমার পরিবার মানে বিজেপি পরিবার। আমাদের এই মুহূর্তে আমরা যেটা চাইছি যে আমাদের বিজেপি পরিবারের হাত আরো শক্ত করতে, আমাদের বিজেপি পরিবার তার সদস্য আরো বড় হোক, আরো অনেক বেশি হোক, সেটা আমরা চাইছি। এবং আমাদের একটা সদস্য সংগ্রহ অভিযান, তার মধ্যে আমরা ঢুকেছি। আমরা চাইছি যে আপনারা আমাদের সঙ্গে আমাদের এই পরিবারের একজন হন। এটা আমার হাত জোর করে আপনাদের যারা এই মুহূর্তে লাইভে আছেন তাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমার পরিবারে। আমি চাইছি আমরা আমরা বিজেপি পরিবারের বাকি যারা সদস্য আছে তারা প্রত্যেকে চাইছি যে আপনারা আমাদের হাত, আমাদের জমি আরো শক্ত করুন, আমাদের পরিবারকে আরো বড় করুন, আরো বৃহৎ করুন। অ্যাকচুয়ালি আসল কথা এইটা করার মানে কিন্তু আমাদের নিজেদেরই জমি শক্ত করা এবং নিজেদের জন্যই পরবর্তীকালে একটা সুন্দর পশ্চিমবঙ্গ যাতে গড়তে পারি তারই পরিকল্পনা। তার জন্য কি করতে হবে? একটা ছোট্ট কাজ। এখন সবার কাছে মোবাইল ফোন আছে, যার যার সামনে হাতের কাছে মোবাইল ফোনটা আছে একটু তুলে নিন। তুলেছেন? এবার একটা নাম্বার বলবো আমি, 9727294294। এই নাম্বারে একটা মিস কল দিন। মিস কল দিলেই আপনারাও আমাদের পরিবারের একজন হয়ে যাবেন, যেটা এই মুহূর্তে আমাদের ভীষণ কাম্য। আমি নাম্বারটা আরেকবার রিপিট করছি, 9727294294। আজকে এই লাইভে সন্ধ্যায় আমি আমার সঙ্গে এমন একজনকে পেয়েছি যিনি ৮০ দশক থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে মানসিকভাবে রয়েছেন। ৮০ দশক, যে সময় মানুষ জাতীয়তাবাদী চিন্তা বা হিন্দুত্ববাদী চিন্তা করতেও ভয় পেত, পিছিয়ে যেত। বিখ্যাত মানুষরা তো বটেই, তারা তো পিছিয়ে যেতেন, পালিয়ে যেতেন বললেও বোধহয় বেশি বলবো না। ঠিক সেরকম একটা সময় ভারতীয় জনতা পার্টির দেশকে যেভাবে গড়তে চান সেই সময়ের শীর্ষ নেতৃত্বরা, এবং সেই সময় তাদের ক্রাইসিস, তাদের ভাবনা চিন্তা, সেই সমস্ত কিছু যার লেখার মাধ্যমে আমাদের ড্রয়িং রুমে পৌঁছে যেত, এমন একজন মানুষকে আজ আমি আমার সঙ্গে পেয়েছি। বরং বলতে পারি আমি তো লাকি বটেই। আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন তাদের সবার জন্য এটা একটা বিরাট প্রাপ্তি বলে আমি পার্সোনালি মনে করি। আমাদের অত্যন্ত শ্রদ্ধার, অত্যন্ত সিনিয়র জার্নালিস্ট, মাননীয় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত রাজ্যসভার সাংসদ পদ্মভূষণ ডক্টর স্বপন দাশগুপ্ত। স্বপন দা, নমস্কার। নমস্কার অঞ্জনা, খুব খুশি হলাম তুমি এটা চালাচ্ছ, তুমি এই ইন্টারভিউটা। আমি খুব খুশি হলাম তুমি এই ইন্টারভিউটা লাইভে করছো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ইটস মাই প্লেজার। মানে এটা আমার জন্য একটা বিরাট প্রাপ্তি। কেমন আছেন দাদা এই কোভিডের অবস্থাতে? কোভিডের অবস্থাতে যে একটু সতর্কতা নিয়ে থাকলেই ভালো, যতটা সম্ভব। এটা খুবই একটা সংকটময় সময় সবাইকার কাছে। স্বাভাবিক লাইফ তো অনেকদিনই সাসপেন্ডেড হয়ে গেছে, জানি না কতদিন আরো চলবে, কিন্তু তার মধ্যেই যতটা সম্ভব সতর্কতা নিয়ে জীবন চালানো হচ্ছে। সেই সেই আর আপনাদের তো এত বেশি যেতে হচ্ছে চতুর্দিকে, মানে অনেক বেশি দায়িত্ব থাকে, কাজে সাবধানতা অবলম্বন করাটা অত্যন্ত জরুরি। সেটা আপনি করছেন নিঃসন্দেহে, আমি জানি। আচ্ছা দাদা, এই যে আমরা সদস্য সংগ্রহ অভিযান একটা শুরু করেছি, সদস্য সংগ্রহ আমাদের তো সবসময় চলতে থাকে। মানে যে কেউ যে কোনো সময়ই চাইলে পরে আমাদের পরিবারের একজন হয়ে উঠতে পারে। কিন্তু এই যে সদস্য সংগ্রহ একটা অভিযান, মানে এটা একটা ইভেন্টের মতন করে আমরা শুরু করছি, এইটা কি আপনার মনে হয় যে আমাদের এই দলের জন্য বা পরবর্তীকালে পশ্চিমবঙ্গকে গঠন করবার জন্য এটা কি অত্যন্ত একটা ইম্পর্টেন্ট পদক্ষেপ? এটা কি আপনার আপনার নিজের বিশ্বাস? হ্যাঁ, এটা নিশ্চয়ই আমার মতে খুবই একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেখো, নির্বাচনের সময় অনেকে ভোট দেয়, তারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয় বা ভোট দেয় না, যেটাই মানে যদি প্রার্থী থাকে।
কিন্তু আমরা কেন যখন কারুকে বলি যে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হও, তার অর্থটা কি? তার মানে হচ্ছে দুরকম। প্রথমত, তারা ওই যে মিসড কল নাম্বারে ফোন করে মিসড কল দিচ্ছে, বা অন্যভাবে কেউ কেউ ফিজিক্যালি একটা কোনো মেম্বারশিপ ফর্ম সাইন করছে, এটাতে প্যাসিভ সাপোর্ট থেকে, শুধু একটা ভোট দেওয়ার সাপোর্ট থেকে, একটা ইমোশনাল মানে তাদের কাছে একটা মানে ভেতর থেকে এই যে সমর্থনটা, সেটা প্রকাশ পাচ্ছে। আর দ্বিতীয়ত, আমরা চাই, আমরা চিরকালই এটা চেয়েছি যে একটা রাজনৈতিক দল তো শুধুমাত্র 10 জন সক্রিয় কর্মী বা 5 জন নেতার জন্য একটা হয় না। মানুষের যে আবেগ, মানুষের যা ইচ্ছা, সেটাকে প্রকাশ করতে পারে। তাই জন্যে আমরা পরিবারের মধ্যে মানুষকে আনতে পারি, আমাদের পরিবারটাকে যত বাড়াতে পারি, আমরা তত তাদেরই কথাবার্তা, তাদেরই যে কি আকাঙ্ক্ষা, তাদেরই কি আকর্ষণ, তাদের কি হোপ, তাদের কি ডিসঅ্যাপয়েন্টমেন্ট, সবগুলোই যেন আমরা তার মধ্যে প্রকাশ করতে পারি। এটা নেতৃত্বের পক্ষেও ভালো, সক্রিয় কর্মীদের পক্ষেও ভালো, এবং সারা ভারতবর্ষের যে রাজনৈতিক যে কালচারটা আছে তার পক্ষেও ভালো। একদমই। আর একটা কথা মনে হয় দাদা, যে এখন মানসিকভাবে কিন্তু বর্তমান পশ্চিমবঙ্গের যা অবস্থা, তাতে মানসিকভাবে কিন্তু সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টিকে মনে মনে তাদের সঙ্গে রয়েছে। এবার যা পরিস্থিতি এখনকার, মানে কি বলবো, মানে রাজ্যের যা পরিস্থিতি, তাতে খুব সাহস করে সবাই সবসময় এগিয়ে আসতে পারছেন না, কিন্তু মনে মনে রয়েছেন এবং চাইছেন সদস্য হতে। কিন্তু সবাই যে শুধু সদস্য হয়ে আমি বিজেপির সদস্য বা আমি বিজেপি করি এইটুকু বলে ক্ষান্ত হতে চান না, তিনি কাজ করব। অনেকে চান এমন কিছু করব যে যাতে হ্যাঁ দলের শীর্ষস্থানীয় নেতৃত্বরা মনে করবেন যে হ্যাঁ আমি একজন সক্রিয় যোদ্ধা। তো সেরকম যাদের ভাবনা চিন্তা, তাদের কিভাবে ইনক্লুড করব কাজের ক্ষেত্রে আমরা, সেটা একটুখানি জানা দরকার। মানে আমার ইন্ডাস্ট্রিতেও বহু মানুষ, আমার বহু বন্ধুরা আছে যারা জয়েন করতে চায়, কিন্তু তারা কাজ করতে চায়। তো সেই তাদেরকে কিভাবে মানে তাদের কাজগুলো বন্টন করা হওয়া উচিত বা করতে হবে? প্রথমত যেটা তুমি বললে, যে অনেক মানুষ আছে যারা ভারতীয় জনতা পার্টিকে কোনো না কোনো ভাবে নিজেদের মানসিক দিক থেকে, তাদের ভেতর থেকে সমর্থন করছে। এটার কারণ অনেক সময় মোদিজির নেতৃত্ব হতে পারে, এটার কারণ আদর্শিক কারণ হতে পারে, এটার কারণ হতে পারে পশ্চিমবঙ্গের পরিস্থিতি দেখে, যে আজকে যদি পশ্চিমবঙ্গকে আবার আবার পশ্চিমবঙ্গকে আবার যদি জীবিত করতে হয়, তাহলে যে পদক্ষেপটা নিতে হবে, তার জন্য হয়তো ভারতীয় জনতা পার্টির সদস্যতা খুবই দরকার। অনেক রকমের আছে। অনেকে আবার মিসড কল দিয়ে হয়তো বলবে চল ওইটুকুই আমি করতে পারবো, কেন আমার এখানে যা পরিবেশ আছে, আতঙ্কের পরিবেশ আছে, আমি এর চেয়ে বেশি করতে পারবো না। আমরা সব বুঝতে পারি, সবাইকার যে পরিস্থিতির মধ্যে আজকে অনেকে বাস করছে, তারা প্রকাশ্যে হয়তো বলতে পারছে না। কিন্তু ওই যে একটা ছোট একটা ইমোশনাল কমিটমেন্ট একটা দিল, ওই যে একটা মিসড কল দিল, তাতে কিন্তু দরজাটা খুলে গেল যে পরবর্তী দিনে যখন পরিস্থিতিটা আরেকটু ভালো হবে, হয়তো কোনো আরেকটু সুযোগ পাবে, তখন তারা আরো সক্রিয়ভাবে ভারতীয় জনতা পার্টির মধ্যে করতে পারবে, তাদের পাড়ার মধ্যে, তাদের গ্রামের মধ্যে, তাদের শহরে, যেখানেই সম্ভব, তাদের কর্মস্থলে। আর সেটা করতে হলে এটাতে অনেকেই দেখবেন, অনেক মানুষই দেখবেন যে ওমা, আমি তো জানতাম না আমাদের এখানে এতজন বিজেপি আছে। অনেক সময় এইটাই মনে হয়, আমি ভেবেছিলাম আমি একলা, কিন্তু তারপরে দেখলাম যে না, আমি তো দেখছি অনেকেই আছে। তার মধ্যে যে একটা ইমোশনাল একটা শক্তি, একটা যে ইমোশনাল একটা সাস্টেনেন্স পাওয়া যায়, যে আমরা তো একলা না। আর তখনই কিন্তু কর্মক্ষেত্রে তাদের কিছু করার একটা আবেগ থাকে, যে পাড়ার দল জন্য ভারী কিছু।
যে পাড়াতে কিছু করতে পারবো, এইখানে কিছু করতে পারবো, হয়তো আরম্ভ হবে ছোটখাটো কাজ দিয়ে। হয়তো স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনে গিয়ে আমরা বলবো, বা কোনো একটা অন্য কোনো রক্তদান শিবিরে গিয়ে আমরা নিজেদের ব্লাড দেবো, বা আরো 5 জনকে নিয়ে আসতে পারবো। বা আমরা যখন ড্রয়িং রুমের মধ্যে চর্চা হচ্ছে, আমি তখন কেউ বলবে কিন্তু তুমি তো জানো না আমি বিজেপির মেম্বার। তখন অনেকে বলবে হ্যাঁ তাই বুঝি, আমিও তো মেম্বার। এই ধরনের চায়ের দোকানে হতে পারে, ড্রয়িং রুমে হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে। এইটা একটা খুব বড় পদক্ষেপ। আমি মনে করি এটা গণতন্ত্রের পক্ষে খুবই ভালো, যখন লোকেরা ব্যাকসিট ড্রাইভ করে আরে কি করছে এই দল, এই কি করছে, আরে দলের মধ্যে আসুন, যদি আমাদের যদি কোনো ত্রুটি থাকে সেটাও বলুন, কিন্তু আমাদের সঙ্গে যেটা থাকা উচিত সেই যে তার জন্য যে শক্তি, মানে তার যে একটা কালেকটিভ যে একটা শক্তি আসে, সেইটার সঙ্গে যদি আপনারা থাকেন তাহলে এটা গণতন্ত্রের পক্ষে কত বড় একটা, আজকে পার্টিসিপেটরি ডেমোক্রেসি বলে লোকে বলে, এইটা একটা, এই যে ভারতীয় জনতা পার্টি যে এই যে কার্যক্রমটা নিয়েছে, এটা শুধু পশ্চিমবঙ্গে না, সারা ভারতবর্ষে আমরা এখন বলতে পারি আমরা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় রাজনৈতিক দল। আমরা যখন বলি, গর্ব করে অনেক সময় বলি, তার মানেটা কি? এটাতে তো জোর করে এমন নেই যে না কমিউনিস্ট পার্টির মতো ওখানে যদি তুমি জয়েন না করো তাহলে তোমার কর্মক্ষেত্রে তোমার বিরুদ্ধে কিছু হবে না, তুমি প্রমোশন পেতে পারো না, এগুলো সবাই স্বেচ্ছায় করছে, পুরোটাই স্বেচ্ছায়। এর যে কত গণতন্ত্রের পক্ষে আমি মনে করি এটা একটা খুব বড় স্টেপ। আর তাই জন্যে ওইটা থেকে ছোট ওই যে ইমোশনাল মিসড কল দিয়ে যে আরম্ভ হয়, তারপরে তারাই দেখবেন যে সক্রিয় হয়ে যায়, কতই সক্রিয় হয়ে যাবে। আপনি কত বছর আছেন বিজেপিতে? দেখো আমি বিজেপির সঙ্গে যুক্ত আছি অনেক দিন ধরে। এটা 1988 ধরতে পারি আমি, যদি নিজেকে বলি 1988। তারপর থেকে আমি আমার প্রফেশনাল জীবনে সাংবাদিকতার সূত্রে আমি তাদের সঙ্গে সম্পর্কে আসি। তার আগেও ছিল, আমার কলেজে আমার সঙ্গে অরুণ জেটলি পড়তো, আমরা তখনই জানতাম, তখন মানে অনেকের সঙ্গে। তারপরে এমার্জেন্সির সময় আমরা দেখেছি, তখন জনসংঘ ছিল, তো সম্পর্কে অনেকদিন ধরেই আছি। কিন্তু তারপরে সম্পর্কটা আরো বেশি করাতে আমি মনে করি যে একজন ভদ্রলোক আমাকে পার্টির মধ্যে আরো বেশি পার্টিসিপেট করাতে, আরো সক্রিয় করে যেরকম ভাবেই সম্ভব, সেটা ছিলেন এল.কে. আডবাণী। এল.কে. আডবাণীজি আমাকে, আমি ওনার সঙ্গে 1991 সালে ওনার রথযাত্রায় গেছিলাম। তারপরে অরুণ জেটলির সঙ্গে ওনার সঙ্গে তো একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল, সেটা ঠিক ও যে এত বড় একটা নেতা সেটা ইনসিডেন্টাল আমার কাছে ছিল, কেন ওনা আমার কাছে ও বন্ধু ছিল। আর বন্ধুত্বের সূত্রে অনেক কিছু এইখানে নিয়ে গেছিল। ও যখন প্রভারী ছিল গুজরাতের দুটো নির্বাচনে সক্রিয় অংশ নিয়েছি, তারপর কর্ণাটকের একটা ইলেকশনে, তারপরে মধ্যপ্রদেশের একটা ইলেকশনে এইখানে নিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে আমি সক্রিয়ভাবে ইনভলভড হলাম অনেক দেরিতে। 2018-তে আমাকে মোদিজি বললেন যে অনেক হয়েছে, তুমি অনেক করেছো, কমিটি অনেক, দিল্লিতে অনেক কমিটির কথা যে দিয়েছো, এবার যাও পশ্চিমবঙ্গে যাও, পশ্চিমবঙ্গে নিজেদের রাজ্যে যাও, वहां एक टोली बनाइए, टोली बनाइए। তো আমার ব্যক্তিগত, আমার যখন আমার যে মেন কাজটা ছিল আগে এইসব এই অনেকগুলো সামাজিক আর বিদেশ নীতি নিয়ে বা শিক্ষানীতি নিয়ে এই সবগুলো ইনস্টিটিউশন গুলোতে আমার মেন কাজটা ছিল।
আর সেখান থেকে উনি আমাকে বললেন যে না, এখন রিয়েল চ্যালেঞ্জটা হচ্ছে পশ্চিমবঙ্গে যাও। তো সেই থেকে পশ্চিমবঙ্গে আরো সক্রিয়ভাবে, তো আরো 18 না কবে বললেন? 2018 2019 ইলেকশনের বেশ 1.5 বছর আগে। আর সেই থেকে আমি ওইখানেই সক্রিয় হয়ে আছি। অন্য সব কাজগুলো অনেকটা আস্তে আস্তে কমিয়ে দিচ্ছি যাতে এখানে কাজটা বাড়িয়ে দিতে পারি। কোভিড এর কারণে একটু এটা মানে ডিসরাপ্টেড হয়ে গেছে, কিন্তু যাই হোক আবার মানে ওনার মানে পাখির চোখের মতন পশ্চিমবঙ্গ কিন্তু ওনার সামনে একদম রয়েছে। মানে এটা কোভিড এর কারণে হোক, যে কোনো কারণে হোক, আমাদের রাজ্যের বিরোধিতা সমস্ত বিষয়, সব ক্ষেত্রে, অর্থনীতি, শিক্ষানীতি, চিকিৎসা ব্যবস্থা, সমস্ত ক্ষেত্রে একটা বিরোধিতা করে আসেন সারাক্ষণ আমাদের মুখ্যমন্ত্রী। আমার বলতে কোনো দ্বিধা নেই। কিন্তু মানে আমাদের মাননীয় মোদিজির কিন্তু পাখির চোখের মতন, এবং একদম কতটা ইম্পর্টেন্ট ওনার কাছে পশ্চিমবঙ্গ, আমার এটাতেই মনে হলো আপনার এই কথাতে, যিনি একদম ঠিক মানুষটাকে বলেছেন ওহাপে যাকে টোরি বানাই, একদম ঠিক মানুষটাকে। কারণ সত্যি বলছি দাদা, আপনাকে ব্যক্তিগত জায়গা থেকে চিনি বলে নয়, পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যা অবস্থা, এই কোভিড আর আমফান হয়ে যাওয়ার ফলে খোলনল যে আরো বেরিয়ে গেল, মানে একেবারে দাঁত নখ বেরিয়ে এলো পুরো পশ্চিমবঙ্গে। ভেতরটা একদম খোপড়া অলরেডি হয়ে গিয়েছিল, সবাই বুঝতে পারছিলাম। এই কোভিড আর আমফান সেটা মানে একেবারে ছোট ছোট বাচ্চা, সাধারণ মানুষ যাদের কোনো রাজনীতির জ্ঞান নেই, তাদের কাছে পর্যন্ত একটা মানে কঙ্কালসার একটা চিত্র পশ্চিমবঙ্গে বেরিয়ে এসছে, যেখানে অর্থনীতির বা মানে কিভাবে পশ্চিমবঙ্গকে পরবর্তীকালে আফটার কোভিড কিভাবে অর্থনীতিকে স্ট্রং করব, কিভাবে শিক্ষা ব্যবস্থাকে বা আইন শৃঙ্খলাকে কিভাবে নিজেদের কন্ট্রোলে আনবো, কিভাবে একটা সুচারু ওয়েতে রাজ্য চালাবো, কোনো প্ল্যানিং নেই, কিচ্ছু নেই। ঠিক সেরকম একটা সময়ে আপনি আমাদের সঙ্গে আছেন, এটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি। মানে আমি বিজেপির বাইরে গিয়ে বলছি, আমি পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা বিরাট প্রাপ্তি। দাদা, এই ক্ষেত্রে এই সূত্র ধরেই আমার মনে হচ্ছে একটা কথা বলি, আমাদের পরবর্তীকালে সিএম কে হবেন সেটা এখনো আমরা জানি না, কিন্তু যিনি সিএম হবেন তার কাছে একটা বিরাট চ্যালেঞ্জ, এবং তার দিকে কিন্তু পশ্চিমবঙ্গবাসী প্রত্যেকটি মানুষ অত্যন্ত আশা নিয়ে তাকিয়ে থাকবে, অনেক আশা নিয়ে। মানে কোনো মানে তাদের কাছে কিন্তু মানে কি বলবো, একটা লাস্ট খড়কুটোর মতন আঁকড়ে ধরা, যিনি পরবর্তী সিএম হবে, যে খড়কুটোর মতন আঁকড়ে ধরা যে আমাদের বাঁচান হচ্ছে, সেই জায়গা থেকে মানে 21-এর পর, 2021-এর পর, মানে এটা তো 2021-এর ইলেকশন তো শুধুমাত্র আদর্শের নয়, চিন্তা ভাবনার প্রসারেরও রাজনীতি করতে হবে সেই সময়টাতে। সেক্ষেত্রে যিনি সিএম হবেন বা ওই আফটার 21, শিক্ষা ব্যবস্থা, আইন শৃঙ্খলা বা অর্থনীতি, এই এই জায়গাগুলোকে আমরা আরো কি করে স্ট্রং করতে পারি, যেহেতু আপনাকে মোদিজি টলি বানাতে বলেছেন, ওই জন্য আপনি বেস্ট মানুষ একটু এ বিষয়ে আমাদের আলোকপাত করবেন। দেখো, আমি প্রথমে একটা কথায় আসি। আজকে ভারতবর্ষের অনেক কেন্দ্রীয় নেতা, সেটা যে মোদিজি হোক, অমিতজি হোক, আর কেউ যে হোক, তাদের কাছে পশ্চিমবঙ্গ কেন এত গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটায় প্রথমে আসা যাক। মোদিজির দিকটাই ধরা যাক, ওনার কাছে কেন? ভারতীয় জনতা পার্টির সবাইকারই কাছে যে এটা হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কর্মস্থান। প্রথম যে সিটটা ভারতীয় জনসংঘ জিতেছিল ওটা কলকাতা দক্ষিণে, ওই 1951 সালের নির্বাচনে। মোদিজির কাছে আরেকটা কেন বড় আকর্ষণ, কারণ উনি ছিলেন চিরকাল রামকৃষ্ণ মিশনের একটা বিরাট ফলোয়ার। তো ওনার কাছে বেলুর মঠ স্বামীজির জায়গা, স্বামীজির কর্মস্থান, স্বামীজির জন্মস্থান, সেটার একটা বিরাট গল্প। তো পশ্চিমবঙ্গ যে কত বড় একটা ইমোশনাল টান আছে সারা ভারতবর্ষের মধ্যে, সেটা তো সে দেখলেই মানে অনেকে আমরা ভাবতে পারি না যে কত বড়। বাঙালি হোক, সেটা সম্মানের ব্যাপার। কিন্তু এখন একটা কিন্তু এসে যাচ্ছে। কিন্তু হচ্ছে যে অনেকে বলে লেকিন ক্যা হুয়া বাঙ্গাল কা, কি হলো? এটা শুধু বাইরের লোকেরাই বলে না,
আমাদের কত কত প্রবাসী বাঙালি, কত কত বাঙালি, কি হলো? আমরা একটা সময় ভারতবর্ষে 1947 সালে, ঠিক আছে, আমরা খুব একটা বড় একটা ধাক্কা খেয়েছিলাম বিভাজনের কারণে, পার্টিশনের কারণে। এটা বড় ধাক্কা, সেটা কেউ অস্বীকার করা চলবে না। কিন্তু তা সত্ত্বেও 1947, 1950 ওই রকম সময় আমরা পশ্চিমবঙ্গ, কলকাতা, যেটা ধরা যায় ভারতবর্ষের 2 নম্বর স্টেট ছিলাম। আগে মহারাষ্ট্র, বোম্বে সেটা ছিল 1 নম্বরে, আর আমরা ছিলাম 2 নম্বরে। আমরা ব্যাকওয়ার্ড ছিলাম না, আমরা পিছড়া স্টেট, বিমারু স্টেট ছিলাম না, আমরা একদম 2 নম্বরের স্থলে ভারতবর্ষে। সেইখান থেকে নামতে 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 সিঁড়ি দিয়ে যেন নামছি তো নামছি তো নামছি, সে 2 থেকে 3 হলো, 3 থেকে 4 হলো, এখন যে কোথায় পৌঁছেছে 11 না 12 না 13 সেটাই আর গোনা যায় না। এটা একদিক থেকে করে লজ্জা লাগে। ঠিক এইটা ছিল বাংলা, আর এখন কি হলো? আর সে এক এক জায়গায় দেখা যাক, দেখবো যে যেখানে আমরা গর্ব করতাম, শিক্ষা, তুমি বললে শিক্ষা, শিক্ষা নিয়ে আগে বাঙালিরা গর্ব করতো, আর কিছু না থাকুক আমাদের শিক্ষাটা আছে, শিক্ষার সঙ্গে একটা সংস্কৃতি আছে। আমরা তাদের কাছে একটা বড়, মানে সব থেকে বড় অ্যাসপিরেশনাল ইন্ডিয়া বলতে বাঙালিদের কাছে ছিল ভালো পড়াশুনো করতে হবে। হ্যাঁ, সেটার একটা বাড়াবাড়ি ছিল, সবাই ফার্স্ট হতে হবে, সেটা ছাড়ো, কিন্তু ভালো পড়াশুনো করতে হবে। সবাই যে পড়াশোনায় উত্তীর্ণ হবে তাকে একটা সম্মান দেয়া হবে। আর সেই জন্যে যে আমাদের স্কুল কলেজগুলো ছিল সবই সেই ধরনের একটা কালচারের মধ্যে আমরা ছিলাম। তাদের পারপাসটা ওই ছিল যে ভালো ছাত্র আমরা কিরকম ভাবে তৈরি করতে পারি। এটা একদম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে অনওয়ার্ডস। সেইখান থেকে এখন কি অবস্থা হলো যে এখন স্কুল কলেজগুলো রাজনৈতিকরণ তো হয়েছে, কিন্তু কি ধরনের রাজনীতিকরণ, মানে দলাদলি এমন পর্যায়ে এসছে যে ফ্রম চাপরাসি টু ভাইস চ্যান্সেলর এখন লোকে একটা তার যোগ্যতা নিয়ে কেউ ভাবে না কে কোন দলকে সাপোর্ট করে। মানে দলাদলিটা কোন পর্যায়ে এসে গেছে যে আমরা যোগ্যতার কথা ভুলে গেছি। আগে আগে ছেলে মেয়েরা স্কুল থেকে পাশ করে কলেজে থাকতো কলকাতাতেই, আর কোথায় যাবে? এখন তারাও পরিযায়ী ছাত্র হয়ে গেছে, যে যা পারে আরে বেরিয়ে পড়ো বেরিয়ে পড়ো। এটা আরম্ভ হয়েছিল ওই নকশাল আমল থেকে, কিন্তু সেই অবনতিটা চলছে তো চলছে তো চলছে। এখন যদি একটা রাজনীতিক একজন নেতৃত্বের একটা বিরাট বড় দায়িত্ব, সব থেকে বড় দায়িত্ব আজকে পশ্চিমবঙ্গে, লোকে কেন রাজনীতিদের দিকে 21-এর নির্বাচনের দিকে ওরকম করে চেয়ে আছে, সেটার কারণ তাদের একটা একটা কোনো জায়গায় একটা আশা আছে যে হয়তো অনেক হয়েছে, এবার একটু রেহাই পাবো, কি এবার কি আবার ফিরে পাবো, একটু কোনো কোনো ইঙ্গিত পাবো যে ফিরে পাই, আবার যদি বাংলা নিজেদের আমরা বাঙালিরা নিজেদের মাথা উঁচু করে বলতে পারি আচ্ছা দেখো আমরা সব ঠিক করে ফেলছি, আস্তে আস্তে, রাতারাতি হবে না, কিন্তু দিশাটা থাকবে, সেটার দিকে আমাদের এগোতে হবে। আমি মনে করি যে আজকে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি, তার উপর যে আকর্ষণ, কারণ তারা ভারতীয় জনতা পার্টি তার আশার প্রতীক, যে আমরা কোনোভাবে এইরকম পরিস্থিতির মধ্যে থেকে আমরা যেন পশ্চিমবঙ্গকে উঠিয়ে নিয়ে যেতে। মোদিজি করেছেন, তাই জন্য ওনার সঙ্গে মোদিজির একটা এটা একটা বড় লিঙ্ক আছে, যে উনি একটা ছাড়া ভারতবর্ষকে আজকে এত বড় আত্মনির্ভর ভারতবর্ষ, মেড ইন ইন্ডিয়া সবকিছু বলছেন, ভারতবর্ষকে জগৎগুরু হিসেবে একটা উনি একটা ওই গোলটা রেখেছেন। আর সেইখানে
আমরা তার কি কন্ট্রিবিউট করতে পারি? আমরা খুবই কম কন্ট্রিবিউট করতে পারছি। উনি খালি বলেন পূর্বোদয়, পূর্বোদয়ের কথা, কিন্তু পূর্বোদয় এটাও বলেন যে ভারত মাতার যদি ডান হাতটা শক্তিশালী থাকে আর বাঁ হাতটা কমজোর থাকে তাহলে তো হতে পারে না। উত্তর ভারত, পশ্চিম ভারত, দক্ষিণ ভারত যদি শক্তিশালী থাকে আর পূর্ব ভারত, সে মধ্যমণি হচ্ছে কলকাতা, মধ্যমণি হচ্ছে পশ্চিমবঙ্গ, সেটা যদি ভুগতে আরম্ভ করে, সেটা যদি কমজোর হয়, তাহলে কি করে ভারতবর্ষ এগোবে? এই কারণে আজকে পশ্চিমবঙ্গের গুরুত্বটা বুঝতে পারছো যে কোনোভাবে পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হবে। পশ্চিমবঙ্গ একটা গাড্ডার মধ্যে পড়ে আছে, সেখান থেকে দুহাত ধরে আমাদের সবাইকে মিলে, সবাই মিলে আমরা ওখান থেকে বেরিয়ে আসতে হবে। এই কারণে আজকে পশ্চিমবঙ্গের গুরুত্বটা দেখা যাচ্ছে। আর সেটা সেটা শুধু আমি শিক্ষাক্ষেত্র কেন বলছি, তুমি ধরো একটা সময় ছিল যখন পশ্চিমবঙ্গকে অনেক কিছু হতো, গন্ডগোল হতো, কিন্তু লোকে বলতো যে ভাই করাপশন এখানে নেই, দুর্নীতিটা অত কম। আরে আমরা তো লিগে একদম উঠে পড়েছি, আমরা ফার্স্ট ডিভিশনে চলে গেছি দুর্নীতির লিগে। আর কোনো ছোটখাটো পিকপকেট দুর্নীতি না, এখন এখন সবাই মন্ত্রীরাই বলছে পুঁটি মাছ না রাঘব বোয়াল, সেইখানে চলে গেছি। তো এটা আমি বলছি এটা একটা রাজনৈতিক একটা, এটা একটা রাজনৈতিক প্রোগ্রাম একটা, কিন্তু তার সাথে এটা একটা বিরাট, আমি তো মনে করি যে সব থেকে বড় এটা একটা লজ্জার কথা। এই লজ্জা থেকে আমরা পশ্চিমবঙ্গকে বার করে আনতে হবে, রক্ষা করতে হবে, একটা মান সম্মান ফিরিয়ে আনতে হবে। আমি তাই জন্য এটা রাজনীতিতেও একটা, রাজনীতি তো দরকারই, রাজনীতিক বদলাও দরকার, কিন্তু তার মানে মানসিক বদলা যে আমরা নিজেদের সম্মানটুকু ফেরত পাবো কিনা। মানে আমাদের অর্থনীতি, শিক্ষা, আইন ব্যবস্থা তো কড়া প্রশাসক হলে পরে এমনি মানুষ তাকে ভয়ে, এবং ভয়ের থেকে বেশি আমার পার্সোনালি মনে হয় যদি আমি কাউকে বেশি, আমি যদি কাউকে ভক্তি করতে পারি তাহলে এমনি আমার মাথা নুয়ে আসবে, সমস্ত নিয়ম মেনে চলবার ভেতর থেকেই একটা আর্জ হবে যে আমি একে শ্রদ্ধা করি, ইনি আমায় রক্ষা করেছেন, অতএব ইনি যেটা বলবেন আমি শুনবো। এই মুহূর্তে দাঁড়িয়ে আসলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এমন একটা নিজের নিজের একটা এমন প্রতিচ্ছবি তৈরি করেছেন, এমন একটা ইমেজ তৈরি করেছেন যে আমার বলা উচিত নয় হয়তো, কিন্তু শ্রদ্ধাটা আসবে কোথা থেকে মানুষের, আর ভয়ে মানুষ কতদিন মেনে চলবে? তো সেই জন্য ভক্তি করতে পারে এমন একটা মানুষের প্রয়োজন, এমন একজন নেতার প্রয়োজন যে যাকে দেখে আমরা এগোতে পারবো। এবং মানে মোদিজি গোটা দেশকে যেভাবে বদলে ফেলছেন, আমার মনে হয় যে স্থির বিশ্বাস যে পশ্চিমবঙ্গে, এবং আপনি আছেন, আপনার সঙ্গে নিশ্চয়ই আপনার টলিতে আরো অনেকে এরকম আছে যিনি আপনার সঙ্গে রয়েছেন, যাদেরকে আমরা হয়তো এখনো জানি না, কিন্তু আমরা আমি আমি এখন আমার লাইভে যে কজন আছেন আমি সবার তরফ থেকে বলছি খুব আশাবাদী আমরা যে 2021 আমরা একটা নতুন সূর্য সত্যি সত্যি দেখবো। আপনার সাথে আমার এই কথাগুলো বলতে গিয়ে আমার যেটা আমি বুঝতে পারছিলাম যে আপনি আদর্শগত দিক থেকে কিন্তু বিজেপিকে খুব অ্যাকসেপ্ট করেন বলবো না, মানেন এবং শ্রদ্ধা করেন, আমার যেটা মনে হলো। আদারওয়াইজ মানে ইন্টেলেকচুয়াল বা শিক্ষা জগতের মানুষজনদেরকে আমরা জেনারেলি দেখে এসেছি যে তারা একটু বাম মনোভাবাপন্ন বা একটু বাম আদর্শে বিশ্বাসী হন। তো আপনি সেটা না হয়ে বিজেপিতে, আমার মনে হয় আপনার বিজেপির এই আদর্শ বা এই যে সাংগঠনিক একটা শক্তি নিশ্চয়ই আপনাকে সেইটা অনেক উদ্বুদ্ধ করে। দেখো, বাম হয়তো অনেকেই কলেজের সময় যখন কম বয়স ছিল কিছুদিনের জন্য বাম সবাই হয়, সেটা বলার কিছু না, কিন্তু আসল কথা হচ্ছে যে যেটা আমার কাছে বিজেপির আদর্শ নিয়ে সব থেকে বড় আকর্ষণ, সেটা হচ্ছে যে রাষ্ট্রবাদী চিন্তাধারা, যেটা আমরা একদম দেখতে পাই, যেটা বাংলার মাটি থেকে অ্যাকচুয়ালি তৈরি হয়েছে। ওই বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম দিয়ে, যেটাকে ঋষি অরবিন্দ সেটাকে সারা ভারতবর্ষে পপুলারাইজ করেছিল, সেই যে রাষ্ট্রবাদী চিন্তার আজকে একমাত্র রক্ষক, একমাত্র মানে যেটাকে রক্ষা করে আছে,
আগলে ধরে আছে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। অন্যরা সব মানে কোনোভাবে নতুন নতুন মডার্ন থিওরি খুঁজতে খুঁজতে তাদের যে মূল ভারতীয়তাটা অনেক ক্ষেত্রে ভুলে গেছে। বিজেপির মধ্যে আকর্ষণ যেটা আমার কাছে, সেইটা আদর্শের দিক থেকে দেখতে এটাই হচ্ছে সব থেকে বড়। এখন দৈনিক রাজনীতিতে অনেক সময় ওপর নিচ হয়, কেউ কেউ বাড়ে, কেউ কেউ কমে, কোনো কোনো ইলেকশনে জেতা হয়, কোনো কোনো ইলেকশনে হেরে যায়, সেটা একটা কথা। কিন্তু কোন দিশায়, কোন দিকে, কোন মূল আদর্শ নিয়ে ভারতীয় জনতা পার্টি এগোচ্ছে, সেইটা আমার কাছে খুবই বড়। আধুনিক নীতি রাজনীতিতে কোন ধরনের অর্থনীতিতে কি ধরনের ইন্টারেস্ট রেট বাড়বে কি কমবে, এখানে এই হবে, সেগুলো তো নিয়ে অনেকই চর্চা হয়, আর হয়তো কোনো মতভেদও হতে পারে, কিন্তু সেটা থেকেও বড় আমি যেটা মনে করি কিন্তু কোন ডাইরেকশনে যাচ্ছে, সেটা কি মূল মূল আদর্শটা কি। আর আমার কাছে ওই যে রাষ্ট্রবাদের আর সাংস্কৃতিক রাষ্ট্রবাদ, যেটা শুধু রাষ্ট্রবাদ যেটাতে মানে ভারতবর্ষকে ধরে রেখেছে কি কারণে, এটা হচ্ছে একটা মূল সংস্কৃতি। আর এই সংস্কৃতিটাকেই রক্ষা করা, সেটাকে আরো নার্চার করা, সেটাকে আধুনিক যুগে কিরকম ভাবে আরো ধারালো করা যায়, সেই সব চিন্তা আমি মনে হয় ভারতীয় জনতা পার্টির যে একটা ভারতীয় জনতা পার্টির পরিবার, এটাকে মানে পরিবার কথাটা আজকে প্রচলিত না, এইটা বিজেপির মধ্যে অনেকদিন আগেই পরিবার কথাটা, পরিবার কথাটা তো এই কারণেই এইটাকে এদের সঙ্গে কতজন অনেক রকম অন্য অন্য ক্ষেত্রে কাজ করছে, কেউ কেউ হয়তো সক্রিয় রাজনীতিতেও নেই, কিন্তু তারা পরিবারের সঙ্গে সম্পর্ক, আর তাদের কি দিয়ে ধরে আছে, সূত্রটা কি, বন্ড অফ ইউনিটি, বন্ডিংটা কোথায় হচ্ছে, বন্ডিংটা হচ্ছে ওই রাষ্ট্রবাদের একটা কমন কমিটমেন্ট। একদম। এমন অনেক মানুষ আমাদের সঙ্গে আছেন দাদা, যারা বিজেপির সেই অর্থে সদস্য পদ হয়তো গ্রহণ করেননি, কিন্তু আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পাগলের মতন কাজ করে শুধুমাত্র ওই একটা ভাবনা থেকে। একটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে, আপনি তো 1991 থেকে মোদিজিকে সামনে থেকে দেখছেন, যে সময় বোধহয় উনি গুজরাটের অর্গানাইজেশনাল সেক্রেটারি ছিলেন। তো সেইখান থেকে আমি খুব সহজভাবে যদি বলি, আমরা যখন ছবি দেখি আগের আর এখনকার ওনার ছবি দেখি, চেহারাগত দিক থেকে তো ওনার আমূল পরিবর্তন, এবং চেহারা দেখে বোঝা যায় ওনার ভেতরের ভাবনা, ম্যাচুরিটি, কনফিডেন্স কতটা বেড়েছে। কিন্তু আপনি একদম ব্যক্তিগত জায়গা থেকে ওনাকে দেখেছেন, তো সেই সময়ের মোদিজি আর এখনকার মোদিজির ভাবনা বা হাব ভাব বা ওনার মধ্যে কি চেঞ্জেস আপনাকে আপনার ভালো লাগে বা আপনাকে লক্ষ্য করেন চেঞ্জেস গুলো, সেটা একটু জানতে ইচ্ছে করছে। দেখো, একদিক থেকে তো মানে ওই কালো দাড়িটা এখন সাদা দাড়ি হয়ে গেছে, সেটা তো কোভিডের কারণে রবীন্দ্রনাথের মতন হয়ে যাচ্ছে, দাড়িটা বেড়ে গেছে। কিন্তু একটা একটা দিকে উনি যখন উনি গুজরাট প্রদেশে যখন সাংগঠনিক জেনারেল সেক্রেটারি সংগঠন ছিলেন, তখন ওনার যে এনার্জি, এটা ওনাকে আমি প্রথম দেখেছিলাম উনি 91 সালের নির্বাচনে আডবাণীজি গান্ধীনগরে দাঁড়িয়েছিলেন। তো মোদিজি তখন একটা, আডবাণীজিকে বেশি আসতে হতো না কেন, উনি সারা ভারতবর্ষে একবার নিয়ে এলো আমাদের সবাইকে ওখানে, যে চলো আমরা আজকে গান্ধীনগরে দুদিন মানে আহমেদাবাদে দুদিন কাটিয়ে আসবো। মোদিজি ওই বসে একটা, আমি মনে আছে একটা গেস্ট হাউসের খাটের ওপর বসে সবাইকে মিলে ব্রিফ করছে, এই 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 করতে হবে, তার যে কমান্ড অফ দ্য সিচুয়েশন যেটাকে বলে, নখদর্পণে গুজরাটে ঠিক কি হচ্ছে, তারপরে যে এনার্জিটা উনি দেখালেন সেদিন গভীর রাত্রে, রাত তখন একটা ওখানে একটা প্রথা ছিল যে একটা আহমেদাবাদের একটা জায়গায় রাত 12টার পর মিটিং আরম্ভ হতো, সে রাত 2-3টে অবধি চলতো, তো উনি ওখানে নিয়ে গেলেন। তো
ওনার যে একটা কানেক্ট ছিল নর্মাল কার্যকর্তার সঙ্গে, আর এটা আমি পরে দেখেছি সব সময় কিছু না কিছু নিয়ে, যখন মুখ্যমন্ত্রী হলেন তারপরে সব সময় চিন্তা করছেন কিছু না কিছু, इस विषय में कुछ आपको जानकारी है, कौन किसको जानकारी है उसको साथ बोलिए हमको संपर्क करने में, তারপর খুঁজে খুঁজে বার করবেন। মানে চিরকালই ওই জিনিসটা যে ওনার যে কোথায় উনি আজকে যেসব জিনিসগুলো দিয়ে জানতে পারে, কোথায় মানে এই যে ভাইব্রেন্ট গুজরাট তৈরি হলো আজকে, এগুলো সবাই সব জায়গায় করছে, বেঙ্গলের সার্জেন্ট বেঙ্গল করছে, ওই থেকেই কিন্তু সব কপি করছে, কেউ কেউ ভালোভাবে কপি করছে, কেউ কেউ মানে নামকা ওয়াস্তে করছে, যাই হোক। কিন্তু ওনার যে একটা অ্যাক্টিভ মুড কনস্ট্যান্টলি, এইটাই আমি খুব কম রাজনীতির মানে রাজনৈতিক নেতাদের মধ্যে দেখেছি যে সব সময় আদৌ মানে আইডিয়াজ আর পলিসি নীতি এই দুটো নিয়ে সব সময় কথা বলছেন। আর আরেকটা সবসময় ভালো সেটা যে কারুর মুখটা উনি বলেন না, যে ওদিকে জানে বহুত দিনকে বাদ মিলা হ্যায়, এই তো সেই এখন হয়তো প্রধানমন্ত্রী হয়ে গেছেন, এখন সবাইকার সঙ্গে অত ঘন ঘন সম্পর্ক থাকে না, কিন্তু সেই যে যখন মানে বসে বসে আরো কেয়ারফ্রি ডেজে বসে বসে রাত্রিরে ডিনার খাওয়া হতো তো সেইগুলোর কথা উনি কখনো ভোলেন না, উনি কারোকে বন্ধুদের ভোলেন না। আমি এটাই মনে করি যে উনি আজকে যেখানেই পৌঁছে যান উনি ঠিক জানেন উনি কোথা থেকে আরম্ভ করেছিলেন, আর সেই কথাটা উনি খুব বলে রাখেন। তো এই জন্যে উনি একদম মানে মাটির সঙ্গে, ওনার একদম মানে মাটির সঙ্গে এত ভালোভাবে যুক্ত আছে, ওই ধরনের নেতা আমি মনে করি যে আমরা খুবই ফরচুনেট যে আজকে আমরা ভারতবর্ষে এই ধরনের প্রধানমন্ত্রী পেয়েছি, যে একটা দিশা একটা ডাইরেকশন দিতে পেরেছে, এত লোককে মোটিভেট করতে পেরেছে তারা একটা কিছু, আমরা একটা ভারতবর্ষকে এটা কিছু করব, আমরা একটা ভারতবর্ষে একটা মানে সেটাকে একদম বিশ্ব শক্তি একটা করব, এটা হচ্ছে কত বড় একটা এক্সাইটিং একটা জার্নি, এটা ঠিক প্রকাশ্যে বলা যায় না। আমি মনে হয় যে পরবর্তীকালে যখন ঐতিহাসিকরা এই সময়কার কথা লিখবে, অনেকে হয়তো অনেক সমালোচনা করবেন, কিন্তু বাই অ্যান্ড লার্জ তারা যে মনে করতে পারে যে যারা পার্টিসিপেট করেছিল, যারা অংশগ্রহণ করেছিল এই মোদিজির এই বড় প্রজেক্টে, তাদের কাছে মনে হবে যে আরে এইটাই ছিল একটা বিরাট বড়, এখান থেকেই আমরা আরম্ভ করেছি। তাই এটা আমি মনে করি ওনার যে ডাইনামিজম, ওনার যে নেতৃত্বের যে শক্তি, সেটা আমরা দেখতে পেয়েছি। আমি আমার পার্সোনালি আমি ওনাকে দেখেছি যখন এই কিছুদিন আগে কয়েক মাস লাস্ট ইয়ারে যখন উনি এতে এলেন, কলকাতা ভিজিটে এলেন। হ্যাঁ, তুমি তো প্রেজেন্টার ছিলে ওইটাতে, ওই তুমি তো কারেন্সি বিল্ডিং এ আমি দেখেছিলাম উনি এসে পুরোটা ঘুরে কারেন্সি বিল্ডিং ঘুরে প্রথমে আপনার সামনে গিয়ে উনি দাঁড়িয়ে জিজ্ঞেস করেছিলেন যে তুমি কবে ফেরত গেলে, কারণ তার কদিন আগে আপনাকে বিশ্বভারতীতে ঘেরাও করা হয়েছিল। উনি আপনাকে গিয়ে প্রথম জিজ্ঞেস করলেন যে কবে এলে, তুমি কি চলে গিয়েছিলেন না এলে, মানে এই যে একটা পার্সোনাল কানেকশন, যে ওই সময়টাতে যে না আপনাকে উনি আলাদা করেও জিজ্ঞেস করতে পারতেন, কিন্তু ওই সম্মানটা দেওয়া আমার আমার খুব অবাক লেগেছিল। এবং আমি আরো বেশি অবাক হয়েছিলাম উনি যখন অনুষ্ঠান শেষে চলে যাচ্ছিলেন, তখন উনি, আমি তো সামান্য কম্পেয়ার করেছিলাম, আমি অনুষ্ঠানটা অ্যাঙ্কারিং করেছিলাম, সেই অর্থে আমি আদৌ ওনার পরিবারের একজন কিনা উনি হয়তো উনি নিশ্চয়ই সেটাও জানেন না, কিন্তু উনি চলে যাওয়ার সময় উনি আমার দিকে ঘুরে দাঁড়িয়ে হাত জোর করেছিলেন। আমি মানে থমকে গেছি যে এইরকম সম্মান প্রত্যেকটি সাধারণ মানুষকে একজন প্রধানমন্ত্রী হয়ে দিতে পারেন, এটা কত বড় গুণ থাকলে পরে তবে করতে পারেন এই কাজটা। তো সিনসিয়ারলি আপনি যেটা বললেন, আমরা সত্যি খুবই ফরচুনেট যে ওনাকে আমরা আমাদের রাষ্ট্রপ্রধান হিসেবে পেয়েছি, এবং ওনার যে ভাবনা চিন্তা সেটা যদি দাদা আমরা পশ্চিমবঙ্গে কাজে লাগাতে না পারি তাহলে এর থেকে আনফরচুনেটও আর কিছু হয় না। কাজেই সেই আশা, সেই দায়িত্ব, সেই সমস্ত কিছু
আপনার উপরে পুরো ছেড়ে দেওয়া, কারণ আমরা জানি যে, এবং উনিও জানেন, এটা প্রমাণিত, এবং আপনি এটা নিজেও বললেন যে আপনি এই পশ্চিমবঙ্গের পালসটাও বুঝতে পারবেন, এটা আমাদের সবার বিশ্বাস, আর মোদিজিরও বিশ্বাস। কাজেই আমরা খুবই খুবই আশাবাদী যে 2021 আমরা একদম নতুন সূর্য দেখব, এবং মোদিজির ভাবনায়, আপনার নেতৃত্বে আরো যারা আছেন আমাদের সিনিয়র, আমাদের দলের, এবং যাদেরকে আমরা আমাদের গার্জিয়ান বলে ভাবি, আপনারা নিশ্চয়ই আমাদেরকে সেইভাবে কাজে লাগাবেন, আমি এই শব্দটাই ব্যবহার করতে না, চাই। আসল কথাটা কি অঞ্জনা, যেটা বলতে চাই, এটা কোনো একজন নেতা বা কিছু দিয়ে হয় না। আজকে আমরা যে কথাটা বলছি যে বিজেপি পরিবার, সবাই তার একসঙ্গে, এই পরিবারের ব্যাপারটা এইখানে, যে এই যে আমরা যদি একটা বড় ক্ষেত্রে একটা বদলাও বা পরিবর্তন, যে সত্যিকারের পরিবর্তন, মূল পরিবর্তন আনতে চাই, তাহলে ওই পুরো পরিবারের শক্তিটা দিয়ে আজকে আমাদের কাজে লাগাতে হবে। সবাইকার শক্তি, সবাই কন্ট্রিবিউট করছে, সেইটাই, একজন দুজন করে হবে না। তাই জন্য এই কারণেই আজকে এই মিসড কলটা এত গুরুত্বপূর্ণ আমার কাছে। আসুন, আপনারাও এসে যান। কেন, আমরা যদি করতে হয় তাহলে সবাই একসঙ্গে না করলে হবে না। একসঙ্গে হয়তো ইলেকশন জেতা যাবে, কিন্তু ইলেকশন জেতাটা তো একটা শুধু একটা ছোট অংশ। তার থেকেও বড় যে পশ্চিমবঙ্গটাকে কিরকম ভাবে আমরা ফেরত আনবো, পশ্চিমবঙ্গের গর্বটাকে আমরা কিরম ভাবে ফেরত আনতে পারি, কিরম ভাবে পশ্চিমবঙ্গের আত্মসম্মানটাকে আমরা আবার ওঠাতে পারি, এইটাই হচ্ছে। আর এই ক্ষেত্রে পরিবারটা হচ্ছে সব থেকে বড়। একদম, সেই জন্যই আমরা আমাদের পরিবার বাড়াতে চাইছি। একটা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে একটা আপনার কাছে একটা আর্জি রেখে অনুষ্ঠানটা শেষ করবার দিকে যাব। সেটা হচ্ছে যে আপনি বললেন যে আগে আগে শিক্ষা, মানে পশ্চিমবঙ্গের মানুষ, বাঙালি মানে আগে তো শিক্ষা, মানে পড়াশোনাটা তাকে করতেই হবে, সেইটা তো আজও আছে। বাঙালি মানেই পড়াশোনাটা সবার আগে, তারপরে সবকিছু। কিন্তু আগে যেটা হতো, মানে আমরা অব্দিও স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সমস্ত কলকাতা শহরে, বাইরে যাওয়ার কথা একদম এক্সট্রিমে গিয়ে বাইরে যাওয়ার কথা কেউ ভাবে, যে প্রচন্ড ক্যারিয়ারিস্টিক বা ভীষণ একটা অন্যরকম স্বপ্ন জীবনের তারা ভাবে। কিন্তু এখনকার যুগে দাঁড়িয়ে হায়ার সেকেন্ডারি পাশ করবার পর লোকে তো 8-9 থেকে ভাবতে শুরু করে। হায়ার সেকেন্ডারির পর আমি আমার বাড়িতেই আমি দেখেছি, মানে আমি জিজ্ঞেস করেছি হায়ার সেকেন্ডারির পর যে ও কোথায় পেলো, বিআইটি পেলো, আইআরএল পেলো, মানে চেন্নাই, ভাইজ্যাক, বেলোর, এইসব জায়গায় তোর কোন কোন বন্ধু পেলো। আমি আমার ছেলেকে জিজ্ঞেস করছিলাম সেখানে কিছু পেলে পরে ও পেয়েছে, বাহ দারুণ। একবারও বলছি না, মানে একবারও কেউ, খুব যারা প্রেসিডেন্সিতেও করছে এইগুলো, তাদেরকেও বলেছে ও তাই আছে প্রেসিডেন্সি, বাটা বলছি, কিন্তু মনে হচ্ছে যে ও বাইরে যেতে পারলো না। মানে এইটা কিন্তু, এই ভাবনাটাকে বদলাতেই হবে দাদা, এই ভাবনাটাকে বদলাতে হবে, কারণ সেই রসদ কলকাতায় আছে, শুধুমাত্র এই সিস্টেমটার গন্ডগোল হয়ে যাওয়ার ফলে সেটা পুরো নষ্ট হয়ে গেছে। সেইটা একদম আপনার কাছে হাত জোর করে আমার সমস্ত পশ্চিমবঙ্গবাসীর তরফ থেকে একটা আর্জি রাখলাম আপনার কাছে, যে এই জায়গাটা কিন্তু আপনাকে একটু দেখতেই হবে। দেখো অঞ্জনা, এটা শুধু শিক্ষা ক্ষেত্রে নয়, আজকে আমরা পরিযায়ী শ্রমিকের কথা বলি, তাদের কি ধরনের সমস্যা এই কোভিড এর পরে, কিন্তু তুমি ভেবে দেখো, আজকে প্রায় 80 লক্ষ বাঙালি পশ্চিমবঙ্গের বাইরে চাকরি বা অন্য কোনো সুযোগ, ছোট ব্যবসা বা অন্য কোনো জিনিসে তারা চলে গেছে। আর আগে ছিল আনইউজুয়াল, হয়তো কেউ কেউ ট্রান্সফারেবল জব টব আমরা বলতাম, কিন্তু আজকাল এমন কোনো পরিবার নেই যারা যাদের নিজস্ব অভিজ্ঞতায় তারা বলবে হ্যাঁ আমাদের ছেলে বা মেয়ে, আমাদের ভাই বা বোন, বা আমাদের মাস্তুতো ভাই মাস্তুতো বোন, কেউ না কেউ ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাই, সব জায়গায়, মানে একটা, আমি যেটাকে বলি যে ওটা একটা ওয়ান ওয়ে টিকিট সিস্টেম আমরা করে দিয়েছি। এখানে সুযোগ সুবিধে নেই। শিক্ষা সংস্থাগুলো যেমন ধ্বংস হয়ে গেছে, তাই জন্য লোকে বেরোতে চায়। সিমিলারলি শিল্প প্রতিষ্ঠান, তুমি হাওড়া ব্রিজ ক্রস করো,
হাওড়া ব্রিজ ক্রস করেই দেখবে একদম খন্ডর, কত জং ধরা ফ্যাক্টরি বন্ধ হয়ে আছে, ওই ওখানে কতগুলো ফ্ল্যাগ লাগানো, তালা বন্ধ। সে একটা সময় সেগুলো একটা বিরাট বড় বড় কোম্পানি ছিল, ইঞ্জিনিয়ারিং কোম্পানি, অন্য কিছু ছোটখাটো মেজর সব কিছু কোনো না কোনো, এই বাম আমল থেকে আরম্ভ করে সে লেবার ট্রাবল হোক কি বিদ্যুৎ সংকটের কারণে হোক বা অন্য কোনো কাঠমানি বা ওই টোলাবাজির কারণে হোক, এক বন্ধ হয়েছে। আর আরো বড় কথা, নতুন সংস্থা কেউ খুলতে চাইছে না। তাদের যদি একটা অপশন থাকে, তারা বলছে না না, তার থেকে উড়িষ্যাতে গিয়ে করি, তার থেকে ঝাড়খণ্ডে গিয়ে করি, বা অন্য কোথাও চলে যাই। এই যে পশ্চিমবঙ্গে কেউ কোনো শিল্পপতি আসতে চায় না, এত তো বড় বড় কথা বলে, হ্যাঁ কমিটমেন্ট দিচ্ছি এই ওই। বড় বড় শিল্পপতিদের তারা সবাইকার এখনো একটা একটা বড় অংশ আছে যারা এখন কলকাতার কথা খুব নস্টালজিক ভাবে ভাবে, যে ও একটা কি সুন্দর ছিল শহরটা। কিন্তু আপনারা কি ইনভেস্ট করবেন এখানে? না, সেটা করবো না। কেন? পরিবেশটাই নেই, আমরা পরিবেশটাই ধ্বংস করে দিয়েছি। যতক্ষণ না একটা সুষ্ঠু পরিবেশ আমরা ফিরিয়ে আনতে পারি, ততক্ষণ আমরা তো লেবার সাপ্লাইয়ার হয়ে যাব। আমরা তো ওই পরিযায়ী শ্রমিকের সাপ্লাইয়ার। ওই 80 লাখ লোক তো চলে যাবে, আমাদের ছাত্রছাত্রীরাও বাইরে যাবে। পুরো কি হবে? কলকাতার শহর যেমন হয়েছে, একটা গ্র্যান্ড রিটায়ারমেন্ট হোম হয়ে যাবে, বৃদ্ধাশ্রম। গোটা কলকাতা শহর বৃদ্ধাশ্রম। সব ছেলেমেয়েরা হয় পড়াশোনা করবার জন্য, নইলে কাজের জন্য। আর সমস্ত বুড়ো বাবা মারা সবাই এখানে পড়ে আছে, যারা অসুখ করলে চিকিৎসা পর্যন্ত পাওয়ার কোনো ঠিকঠাক ব্যবস্থা নেই। এরকম একটা পরিস্থিতি, খুবই 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 কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, খুব কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। যে অবস্থাটা সত্যি পরিবর্তনের খুব প্রয়োজন, আক্ষরিক অর্থে পরিবর্তন। মানে আমরা 11 বছর আগে যে পরিবর্তন চাই বলেছিলাম, খুব মানে হাস্যকর দাঁড়িয়েছে আজকে এসে দাঁড়িয়ে যে সেই পরিবর্তনটা সবাই চাই বলেছিলাম, যে সেটা একদম মনে প্রাণে চাই 2021-এ সত্যিকারের পরিবর্তন হবে। আমি তো ভীষণই আশাবাদী, ভীষণই শিওরই বলতে পারি। আর সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ সঙ্গে আছে, সেটা প্রত্যেকটা জায়গায় গিয়ে দাদা বুঝতে পারি, কথা বলে বুঝতে পারি। এবং যেটা শুরুতেই বলছিলাম আপনার সাথে কথা হচ্ছে, যে কেউ খুব লাউডলি সামনে আসছেন, কেউ আড়ালে আছেন, কিন্তু আছেন প্রচুর মানুষ। আমাদের ইন্ডাস্ট্রিতে কত মানুষ SMS করে, সবসময় সঙ্গে আছে, কিছু বলে বলবি, পেছন থেকে এটা করে দেবো, পেছন থেকে ওটা করে দেবো। তো সেইটাই মানে আমার মনে হয় যে যদি 2021 সত্যি আমাদের পরিবারই হয়, তাহলে একটা বৃহত্তর পরিবারের আকার নেবে। এবং এই যারা আমাদেরকে, আমার মতন আরো বহু মানুষ আছেন যাদেরকে SMS করেন বা যাদের সাথে কথা বলেন যে সঙ্গে আছি বলে, সবার সাপোর্টটা পাবো দাদা, এটা একদম আমার স্থির বিশ্বাস। এবং সেইটাই কিন্তু আমাদের এই সত্যি সত্যি যে আমরা যে সোনার বাংলা গড়বো, যে একটা স্বপ্ন দেখছি, এরা সবাই আমাদের সঙ্গে থাকলে কিন্তু সেটা সত্যিই পারবো। তার মধ্যে আপনার মতন মানুষরা আছেন, মোদিজির মতন ভাবনার প্রধান আমাদের সঙ্গে রয়েছেন, আর যার সত্যি ভাবনা পশ্চিমবঙ্গকে নিয়ে, আমার মনে হয় অমিত পশ্চিমবঙ্গকে নিয়ে একটা অন্য রকম ইমোশন কাজ করে। সেটা আমি লাস্টবার ওনার বক্তৃতাতেও আমার মনে হয়েছিল, যেটা উনি ধর্মতলায় এসে দিলেন, সেটাতেও মনে হয়েছিল। কাজে সবাই সঙ্গে আছেন। ফলে আজকে ভালো লাগলো আপনার সাথে অনেকটা কথা বলি, কারণ খুবই আমার ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলতে। কারণ একটুখানি আপসেটও হয়েছিলাম। একটা হচ্ছে কোভিড এর কারণ, তারপরে এই 15 আগস্ট রাম মন্দির শিলান্যাস, ওই সব দিনগুলোতে এত আমাদের কার্যকর্তারা অযথা অকারণে মারা গেছেন, একটু মন ভার হয়েছিল। তো সেই জায়গা থেকে খুব ফ্রেশ হয়ে গেলাম এই মুহূর্তে আপনার সাথে কথা বলে। আমি জানি আপনি খুব ব্যস্ত, তার মধ্যে আপনি এতটা সময় দিয়েছেন, সেটা একটা বিরাট বিরাট প্রাপ্তি। আমি আরেকবার আমাদের লাইভে যে দর্শকরা রয়েছেন তাদের সবাইকে বলবো যে আমাদের পরিবারের একজন হন। আমরা চাই আপনারা আমাদের পরিবারের সদস্য হন, আমাদের পরিবারকে আরো বড় করুন, আমাদের হাত শক্ত করুন, নিজেদের ভবিষ্যৎ আরো সহজ আরো সুন্দর করে তুলুন। সেই জন্য হাত জোর করে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করছি যে আপনারা আমাদের সদস্য পদ গ্রহণ করুন। তার জন্য কি করতে হবে? ফোনে একটা মিস কল দিতে হবে, এবং সেই ফোন নাম্বারটা আমি বলছি, আপনারা একবার হয় লিখে নিন অথবা এক্ষুনি
তুলুন 9727294294। আই রিপিট 9727294294। আপনাদের সবাইকে বলছি, সবাই খুব ভালো থাকবেন। দাদা, থ্যাংক ইউ সো মাচ। এই অনেক পরিস্থিতিতে ধন্যবাদ, অনেক ধৈর্য ধরে শুনেছো, থ্যাংক ইউ না দাদা, অনেক। আপনার কথা শুনতে বলে বসে থাকি। এবং আমি শিওর যে এখন আমাদের লাইভে যারা আছেন তারা প্রত্যেকে ভাবছেন যে আমি কেন আপনার সাথে আরো অনেক কথা বলছি না, কিন্তু আমি জানি আপনি আজকে ভীষণ টায়ার্ড। সকাল থেকে আপনি অত্যন্ত ব্যস্ত সমানে মিটিং এর পর মিটিং করছেন এবং এর পরেও আপনার মিটিং আছে, সেটা আমি জানি বলে আর দীর্ঘায়িত করলাম না। কিন্তু যত 2021-এর ইলেকশন এগিয়ে আসবে আমি কিন্তু এরকম ভাবে মাঝে মাঝেই আপনাকে বিরক্ত করব এবং আপনার কথা শুনতে চাইবো। মানে আপনার কথা শুনতে চাইবো মানে আমি বলতে চাইছি আমাদের সংগঠনকে আরো কি করে দৃঢ় করব, সেই একটুখানি গাইডেন্স আপনার থেকে নেব। সবসময় নিতে থাকি, কিন্তু এরকম ভাবে যাতে আমার সাথে সাথে লাইভে যারা আছেন তারাও যাতে সেই গাইডেন্সটা ফলো করতে পারেন, সেইটার জন্য। খুব ভালো থাকবেন দাদা, সাবধানে থাকবেন। শুভরাত্রি, সবাইকে শুভরাত্রি জানাই।